বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অধ্যায় 3 মাধ্যমিক শ্রেণীর পদার্থ রসায়ন বিজ্ঞান পরমাণুর গঠন এই অংশটিতে আমরা 2021 সালের যে এসএসসি পরীক্ষার সাজেশনমূলক একটি ক্লাস এখন নিতে যাচ্ছি। আমাদের এই অনলাইন কার্যক্রমে প্রথমেই আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে সকালে অংশগ্রহণ করার জন্য। তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা এই সকালে এই ক্লাসে যুক্ত হতে পারছি। এখানে আমাদের এই শর্ট সিলেবাসের আলোকে যে পরীক্ষাটি হতে যাচ্ছে সেখানে আমাদের প্রত্যাশা যে এই অধ্যায় থেকে অন্তত 2টি প্রশ্ন আসবে, এটা আমাদের একটি প্রত্যাশা। তো 2টি না হলেও কমপক্ষে একটি প্রশ্ন আসবে বলে আমরা মনে করি। কি কি প্রশ্ন আসতে পারে এটি এখন সবার কাছে মিলিয়ন ডলার প্রশ্ন, যে কি কি প্রশ্ন আসতে পারে। আমার এই পুরো ভিডিও জুড়ে এই এই অ্যান্সারটির শুধু প্রশ্ন নয়, তার অ্যান্সার সহ পুরো বিষয়টি ইনশাল্লাহ আলোচনায় আসবে। ফার্স্ট হলো আমি সাধারণ পর্যবেক্ষণ এবং নানাবিধ অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যেখানে ফার্স্ট চয়েসেবল কোশ্চেন হিসেবে প্রথম যে প্রশ্নটি সেট আপ হওয়ার সুযোগ আছে সেটি হলো এই যে রাদারফোর্ড এবং বোর মডেল, এটির তুলনামূলক প্রশ্নটি, অর্থাৎ কোন মডেলটি অধিক উত্তম এবং কেন। এই প্রশ্নটি অথবা আকারে এইভাবেও আসতে পারে যে রাদারফোর্ড মডেলের সমস্যাগুলো বোর মডেল কিভাবে সমাধান করেছে সেগুলোর ব্যাখ্যা করো, অথবা বোর মডেলের সাফল্য। এটা যে আঙ্গিকেই আসুক, মূলত প্রশ্নের অ্যান্সার একই হবে যে রাদারফোর্ড মডেল কোথায় ব্যর্থ হলো আর বোর মডেল কোথায় সফল হলো। আমাদের কিন্তু এই সফলতা ব্যর্থতা এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আসবে। তো আমরা এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আসার সমূহ সম্ভাবনা আছে সেটি হলো আমাদের ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক বেশ কিছু ব্যতিক্রম অপশন আছে, যেটি আমাদের মূল বইতে অলরেডি 3টি উদাহরণ আছে, বা আমরাও এটি নিজেরা দেখতে পারি। তাহলে ইলেকট্রন বিন্যাসের যখন 2n স্কোয়ারের যে পালির বর্জন নীতি সেটি যখন অনুসরণ না করে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার আলোকে, যেটাকে আমরা n+l বলি, এই নিয়মগুলো অনুসরণ করে অনেকগুলো স্থানে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আমাদের কাছে পর্যবেক্ষণকৃত অবস্থানে আসে। আরেকটি ব্যতিক্রম আছে, সেটি হলো যে বিভিন্ন যে উপসেলগুলো আছে, অর্থাৎ এস, পি, ডি, এফ, এই উপসেলগুলো কখনো অর্ধপূর্ণ হচ্ছে আবার কখনো পূর্ণ হচ্ছে। এই অর্ধপূর্ণ অথবা পূর্ণ যে হচ্ছে তাদেরও কিন্তু সুনির্দিষ্ট রুলস আছে। সেই রুলসের আওতায় আমরা আমাদের ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক প্রশ্নগুলো সাধারণত সেট আপ হয়। তাহলে আমার দ্বিতীয় সাজেশনমূলক অংশটি হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক যে বিভিন্ন ব্যতিক্রম উদাহরণগুলো আছে এর আলোকে আমাদের প্রশ্নের অ্যান্সারটি খুঁজে নেওয়া। আমি তৃতীয় যে চয়েসেবল অংশটি মনে করছি সেটি হলো মডেল কেন্দ্রিক প্রশ্ন, অর্থাৎ সেটি রাদারফোর্ড অথবা বোর মডেল বা তার ত্রুটি এনে প্রশ্ন হতে পারে। আর চতুর্থ অংশ যেটি মনে করছি সেটি হলো তোমার আইসোটোপ কেন্দ্রিক প্রশ্ন, অর্থাৎ আইসোটোপ কি, আইসোটোপের বিভিন্ন ব্যবহার নিয়ে। তো আমি আশা করি যে এই অংশগুলোর মধ্যেই প্রশ্ন সীমাবদ্ধ থাকবে। এখন আমি গাণিতিক অংশ নিয়ে যদি কথা বলি, তাহলে গাণিতিক অংশে আমাদের প্রথমেই দেখতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের 3টি
উদাহরণ আমাদের মূল বইতেই আছে। একটি হলো আইসোটোপ না হলে আমাদের সরাসরি কোনো মৌলের ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দ্বারা ভাগ করা, এই অপশনটি কিন্তু আমরা অতি সহজেই করতে পারবো। তারপরে অংশে যেটা আছে সেটি হলো তোমার আইসোটোপের ক্ষেত্রে দুটি নিয়ম। একটি হলো শতকরা পরিমাণ উল্লেখ থাকবে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। আরেকটি হলো যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে, শতকরা পরিমাণটি উল্লেখ করতে হবে। তা আমি সেক্ষেত্রে আমাদের মূল বইটি একটু এক্ষেত্রে হয়তো সহযোগিতা ইনশাল্লাহ নেব। তা আমি যে প্রশ্নগুলো বললাম পর্যায়ক্রমে, এই প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ আমরা একটু আজকে দেখাবো এবং এগুলো নিয়ে পর্যালোচনা ইনশাল্লাহ করব। তো আমি আমার আলোচনায় এই গাণিতিক অংশ থেকেই ইনশাল্লাহ অ্যান্সার গুলো দেখার চেষ্টা করব। তা আইসোটোপের যে 3টি মৌলিক অঙ্কের কথা বলেছি, এই 3টি অঙ্কের মধ্যে ফার্স্ট হলো যদি মৌলটি আইসোটোপ না হয়, অর্থাৎ একাধিক পারমাণবিক ভর যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি যে সূত্রটি ব্যবহার করে এই অঙ্কটিকে সলভ করব সেটি হলো যে কোনো মৌলের একটি পারমাণবিক পরমাণুর ভর, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো মৌলের পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দ্বারা ভাগ করা। তো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের কিন্তু ভর হলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই মানটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা এই নিয়মটি ব্যবহার করে অনায়াসে কিন্তু অঙ্ক ইনশাল্লাহ করতে পারবো। তো সেই অঙ্কটি কেমন হবে, এখানে এই পাশে এই উদাহরণটি দেয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যালুমিনিয়াম পরমাণুর ভর উল্লেখ করা আছে 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি ওই সূত্রটি লিখব, অর্থাৎ এখানে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি লিখব, দেন এই মান বসায় এই মানটি বের করব। অর্থাৎ আমরা অঙ্ক করার সময় কিন্তু এরকম শর্টকাটে করব না, সেখানে যথারীতি এই সূত্রটি লেখার পর এই সূত্রের মান বসিয়ে আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভরটি বের হয়ে আসবে। এখানে একটি কথা আছে, আচ্ছা স্যার। আপেক্ষিক পারমাণবিক ভর এই শব্দটি কি আসলে? আপেক্ষিক মানে তুলনা করা ভর। আমরা তুলনা করছি কার্বনের সাথে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরের সাথে তুলনা করছি। ঠিক সেই কারণে এখানে এই গ্রাম এবং গ্রাম কিন্তু কেটে গেছে। তো তুলনা করা অংশে এই জন্য এটি একটা সংখ্যা হয়, এখানে কোনো গ্রাম কেজি এগুলো কোনো কিছু বসবে না। এটা অনেকেই হয়তো প্রশ্ন করা হয় যে আপেক্ষিক পারমাণবিক ভরের কেন একক থাকে না। তো যেহেতু এটি একই জাতীয় রাশির অনুপাত, সেই কারণে এখানে কোনো একক থাকবে না। তা আশা করি এটি ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় যে গাণিতিক অংশটি দেখব সেটি হলো আইসোটোপের ক্ষেত্রে। যেখানে আইসোটোপের ক্ষেত্রে উদাহরণটি দেয়া আছে হলো ক্লোরিনের। ক্লোরিনের প্রকৃতিতে দেখা যায় যে 35 ভরের যে ক্লোরিন সেটা আছে 75%, আর 37 ভরের যে ক্লোরিন সেটা আছে 25%। এইরকম একটা আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক যে ভর নির্ণয় করা সেটির অপশনটা হলো এরকম, এরকম সূত্রটি প্রয়োগ করে কিন্তু আমরা অনায়াসে এটি নির্ণয় করব। তো এই সূত্রগুলোর কার কি মান
সেটা কিন্তু উল্লেখ করা আছে। এখানে হলো একটি আইসোটোপের ভর সংখ্যা হলো পি, ওই আইসোটোপেরই আবার শতকরা যে পরিমাণ সেটা হলো এম। এখানে গুণ আছে কিন্তু পি গুণন এম, অর্থাৎ ওই আইসোটোপের ভরকে শতকরা পরিমাণ দ্বারা গুণ করা। তারপরে অপর যে আইসোটোপ সেটার আবার ভর উল্লেখ করা আছে কিউ, সেটার শতকরা পরিমাণ আছে হলো তোমার এন। তাহলে ওইটার আবার গুণফল হবে কিউ গুণন হলো এন, সেটাকে 100 দিয়ে ভাগ। তাহলে আমরা আমাদের এই যে ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে বিষয়টি কি ঘটবে? ক্লোরিনের ক্ষেত্রে বিষয়টি ঘটবে হলো এখানে শতকরা পরিমাণ আছে 35, সরি এখানে আইসোটোপের ভর আছে 35 আর শতকরা পরিমাণ আছে 75%, তাহলে গুণন হবে 75 এই সূত্র অনুসারে। এই যে এটা, এই যে পি পি গুণন এম। আর দ্বিতীয় যে ভর সেটি আছে হলো 37, তাহলে এই 37কে আমাদের 25% দ্বারা গুণ করতে হবে, এটা ভাগ হলো 100। এখন কি তোমরা সূত্র ধরে এই পুরো বিষয়টি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এখানে অঙ্কটাতে করে দেওয়া আছে সেটাও দেখাচ্ছি। দেখো এখানে সেভাবেই লেখা আছে, আমি একটু আগে যেটা লিখছিলাম দেখো সেটাই আছে কি? হ্যাঁ স্যার। এই যে এই দেখো 35 গুণন 75%, এই যে 35 ভরের, হ্যাঁ এখানে একটু মিলাই নাও, এই যে 35 ভরে আছে হলো 75%, সেই জন্য হ্যাঁ 35কে তোমার হলো 75 দ্বারা গুণ করা। তারা গুণ করতে তারপরে হবে 37 ভরে আছে তোমার হলো 25%, 25% সেই কারণে 37কে 25 দ্বারা গুণ করা। আর গুণ এই করা হয়েছে। পার্সেন্টেজের জন্য 100 তে ভাগ হয়েছে, এটা মনে রাখো। ফলে এটা গাণিতিক ক্যালকুলেশন তুমি যদি ক্যালকুলেটরে করো এটি কিন্তু এই রেজাল্টে চলে আসবে। তা আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এর পরের উদাহরণটি দেখব। সেই উদাহরণটি হলো ঠিক এখন যে অঙ্কটি দেখলাম তার উল্টা। সেই উল্টা অঙ্কটি কি? এটা হলো তোমার এখানে পার্সেন্টেজ দেয়া আছে, সরি পারমাণবিক যে ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এটা উল্লেখ করা আছে। আমাদের পার্সেন্টেজটি বের করতে হবে। কপারের দুইটি আইসোটোপ আছে, একটি হলো 63 ভরের আর একটি হলো 65 ভরের, এবং দুইটার আপেক্ষিক, এই দুটা মিলে যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা উল্লেখ করা আছে। আমাকে বের করতে হবে যে এই 63% আইসোটোপ সেটার পরিমাণটা কত 63 ভরের, আর 65 ভরের আইসোটোপ সেটার পরিমাণ কত। তো এখন আমি যদি এটি নিয়ম অনুসারে লিখি, খুব ভালো করে খেয়াল করো, এই 63 ভরকে x% দ্বারা গুণ করতে হবে। দেখো তাই করা হচ্ছে, কিন্তু এই x গুণন হলো 63, একটু আগে তাই করা হলো না? হ্যাঁ তারপরে স্যার। তারপরে এই 65 ভরকে কত দ্বারা গুণ করতে হবে, তার পার্সেন্টেজ হলো তোমার এই যে 100 মাইনাস এক্স, -x। এটা দ্বারা গুণ। আর এখানে শতকরা পরিমাণের জন্য এই যে পার্সেন্টেজের জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। ঠিক এই পুরো ক্যালকুলেশনটি করার পর আমরা এক্স এর মান পাবো এত। তা আমি মনে হয় এই ক্যালকুলেশনটা একটু তোমাদের হোয়াইট বোর্ড শেয়ার করে দিই। এটা ক্যালকুলেশনটা হয়তো অনেকে বাসায় করে নিতে পারবা। পুরো মানটা হলো 63 গুণন হলো তোমার এক্স প্লাস 65 গুণন হলো তোমার এক্স মাইনাস, সরি 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স ভাগ হলো তোমার 100। এটা সমান হলো ওই আপেক্ষিক পারমাণবিক ভর আছে 63.5, এটা আছে। এখন যদি বজ্রগুণ করা হয়, এখানে মনে মনে 100 ভাব, 1 ভাবো, তাহলে বজ্রগুণ করলে কি হবে?
আমাদের এই যে 63x, এখানে যদি সিস্টেমটা একবারে মিলে নেই তাহলে কত হবে? 65 গুণন 100, তার মানে 6500 বিয়োগ হলো 65x ইজিক্যাল টু, এই যে এই 100 দিয়ে কি এখানে বজ্রগুণ না এটার সাথে, তাহলে 63.5 ইন্টু হলো 100। এ পর্যন্ত ক্লিয়ার? বুঝছো কি? জি। আচ্ছা, এই যে দেখো এটা কিন্তু আমি গুণ করছি, এটা 63x লিখছি, এই যে 65 দিয়ে 100 গুণ করে 65 6500, 65 দিয়ে -100 গুণ করে এটা লিখছি। কোনো কি প্যাচ লাগিচ্ছে কোথাও? স্যার না। আচ্ছা ফাইন। না তাহলে স্যার। আমি এখন এই যে 63 থেকে 65 বিয়োগ করব, তাহলে -2x হবে না? আর এখানে হ্যাঁ কি স্যার। হবে? এখানে এই দুটো গুণ করলে হবে হলো 63 6350, আর এইটাকে আমি ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে কি মাইনাস হবে না? 6500, 6500 এখন বিয়োগ করে দেখো, তাহলে x সমান কত হবে? এখানে বিয়োগ ফল হচ্ছে হলো মাইনাস, দেখো তো বিয়োগ করলে কত হয়? 100 150 না? কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ 150 কিন্তু 150 যদি হয় তাহলে এটা হলো -2, এই যে এখানে x যখন বের করি এখানে -2, এই মাইনাস কি কেটে গেল, এই 150-এর সাথে 2 কাটলে কত হয়? 75 না? তাহলে x এর মান কত হলো? x এর মান হলো 75। তার মানে এই 63 ভরে আছে কত পার্সেন্ট? 75%। কত পার্সেন্ট? 75%। তাহলে এখন বলো 65 ভরে কত হবে? 25% না? কারণ দুটো মিলে 100 হবে। স্যার হ্যাঁ। কি এটাকে আর লেখা লাগবে? শিহাব, এই যে 75 পর্যন্ত বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 63 ভরে আমরা পাবো হলো x%, মানে তাহলে কত? 75%। তাহলে এই 65 ভরে কত পাবো? যথারীতি আগের মতো কি করতে হবে? ওই 100% থেকে বিয়োগ। 100% বিয়োগ। 100% বিয়োগ হলো 75%, সমান রেজাল্ট হবে হলো 25%। রেজাল্ট হবে হলো 25%। তাহলে আমাদের উত্তরটি দাঁড়ালো হলো যে 63 ভরে আছে কত? 75%, আর 25 ভরে আছে হলো বাকি ভরে আছে 25%। কি আমার মনে হয় ক্লিয়ার? তোমরা আবার হ্যাঁ একটু স্যার। আমি এর দ্বিতীয় অংশটি পরে দেখায় দিচ্ছি। আমাদের দ্বিতীয় ক্লাসে এর পুরো অংশটি ইনশাল্লাহ পুরো পড়াটি করে দিচ্ছি। তো আমি এখানে আপাতত এই পড়াটি স্টপ করছি।